সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ৫ আগস্টের পর থেকে গুপ্ত শব্দটি দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ এই বিবাদেরই বহিঃপ্রকাশ। প্রশ্ন উঠেছে, গুপ্ত রাজনীতি বলার পর ছাত্র শিবিরের তরফ থেকে কেন প্রতিক্রিয়া আসছে? যদিও ছাত্র সংগঠনটির দাবি, সরকারের ব্যর্থতা ঢাকতে ছাত্রদল এই ইস্যু তৈরি করছে। অন্যদিকে ছাত্রদল হামলার সম্পূর্ণ দায় শিবিরের উপর চাপিয়েছে। গুপ্ত রাজনীতির এই চর্চা এখন ক্যাম্পাস ও সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ছাত্র রাজনীতিতে গুপ্ত সুপ্ত। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক, এবং ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। জ্বালানি সংকট মোকাবেলায় সংসদে ঐতিহাসিক ঐক্য। সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি ৫ জনের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জামাতের কাছে বাকি ৫ জনের তালিকা আহ্বান। লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন, গ্রামের অবস্থা নাজুক। কারিগরির ত্রুটিতে এবার বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। ভাড়া বাড়ল ডিজেল চালিত গণপরিবহনে, কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। বেশি নিলে ব্যবস্থার হুঁশিয়ারি, নজরদারি না থাকলে নৈরাজ্যের শঙ্কা যাত্রীদের। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ মনোনয়নই বৈধ, স্বতন্ত্র একজনের মনোনয়ন গৃহীত। সরকারি চাকরি থাকায় ছিটকে পড়লেন জামায়াত জোটের মনিরা শারমিন। এবং ফেসবুকে পোস্ট নিয়ে শাহবাগে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা। পাবনায় ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত ৫। দর্শক শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ছাত্র রাজনীতিতে গুপ্ত সুপ্ত। শাহেদ আলম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ৫ আগস্টের পরে এই গুপ্ত সুপ্তের বিষয়টি নিয়ে অনেক বাহাস হয়েছে এবং সম্প্রতি দেখলাম চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, এবং এই আলোচনাটা বেসিক্যালি আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের সময় গুপ্ত সুপ্তের বিষয়টি সবার সামনে আসে। আর এখন চট্টগ্রামে যে সহিংসতা হয়েছে, আজকেও ঈশ্বরদী সরকারি কলেজে সহিংসতা হয়েছে, সংঘাত হয়েছে ছাত্রদল শিবিরের মধ্যে, এবং এখন শাহবাগ থানার সামনে উত্তেজনা চলছে। আসলে রাজনীতি কি বা ছাত্র রাজনীতি কি সংঘাতের পথে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে জ্বর যেমন নিজে কোনো রোগ না, জ্বর হচ্ছে রোগের উপসর্গ। সুতরাং আপনার যদি জ্বর হয়, আপনাকে বুঝতে হবে এদের আপনার টনসিল ফুলেছে, আপনার ফুসফুস আক্রান্ত হয়েছে, অথবা আপনার শরীরে অন্য কোথাও সমস্যা হচ্ছে। শিবির এবং ছাত্র দলের মধ্যে যে উত্তেজনা, সেটাকে যদি আমি জ্বর হিসেবে দেখি, তাহলে দেখতে হবে উপসর্গ কোথায় আছে। উপসর্গটা হলো বিশ্বাসঘাতকতার রাজনীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবাদের অভাবের যে জায়গা। তার অর্থই না যে যা ঘটছে সেটাকে আমি সমর্থন করছি। আমি মনে করি দেশের এই ক্রান্তি সময়ে, বিশেষত জ্বালানি এবং অন্যান্য বৈশ্বিক সংকটে, যখন সংসদে এবং অন্যান্য জায়গায় দুই রাজনৈতিক দল একসাথে পথ চলার চেষ্টা করছে, তখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই অস্থিরতা কাম্য নয়। আমি আশা করি যে এটি খুব অচিরেই থেমে যাবে। কিন্তু যেটি বলছিলাম, যে এই উত্তেজনাটা যদি জ্বর হয়, তাহলে উপসর্গ অন্য কোথায়। উপসর্গটা হলো যে চরম রকম অশ্রদ্ধাবোধের যে রাজনীতি আমরা দেখছি। দুদিন আগে মামুনের সাথে আমার ফেসবুকে কথাবার্তা হচ্ছিল, যে একজন নেকাব পরা ভদ্রমহিলা, উনি মুখে আসে না, আমরাও ভদ্র মানুষ সমাজে এই শব্দ ব্যবহার করতে পারি না, এই ধরনের শব্দ চয়ন দিয়ে তিনি সরকার প্রধানকে যে গালিগালাজ করছেন। একটা পর্যায়ে আমি বললাম এটা শিবিরের, সে আমার সাথে বলল না এটা শিবিরের না। পরে দেখা গেল যে সে আমার কাছে ছবি আছে শিবিরের সব নেতাদের সাথে ছবি, এবং আমি আবিষ্কার করলাম যে এটি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের গাজী নজরুল ইসলামের রাজনৈতিক কর্মী। তো এখন যতক্ষণ না আমি তার পরিচয় উদ্ঘাটন করছি, তার যে লুকিয়ে থাকার এই যে অ্যাডাপ্টেবিলিটি, অসাধারণ ক্ষমতা, এটাই এই রোগের সবচেয়ে বড় উপসর্গ, মানে কারণ বলে আমি মনে করি, যে গুপ্ত রাজনীতি। এখন প্রথম কথা হচ্ছে গুপ্ত রাজনীতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে সূত্রপাত, সেখানে লেখা আছে ছাত্র রাজনীতি চলবে না।
এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না চলার দাবিতে যখন সব ছাত্র সংগঠন একাত্ম হলো, তখন দেখা গেল নানান রকম নামে বেনামে নানান রকম সামাজিক সাংস্কৃতিক সংস্থার নাম করে আসলে গুপ্ত রাজনীতিটাই করছে শিবির, এবং একছত্র আধিপত্য নিয়ন্ত্রণ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। অন্য অন্য রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কি দেখেছি, যখন একটা সরকার পরিবর্তন হয় তখন সরকারি দলের ছাত্ররা হল দখল এবং অন্যান্য বিষয় দখল করে। এবার কিন্তু আমরা সেই কালচার থেকে বেরিয়ে এসেছি এবং সেটা হচ্ছে না। কেউ কারোর হল দখল করছে না, কেউ কারো জায়গা দখল করছে না। একটা ছোট্ট ব্যানার যেখানে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে ছাত্র দলেরকে হয়তো লিখেছে যে গুপ্ত রাজনীতি, কেটে ছাত্র রাজনীতি মানে গুপ্ত রাজনীতি, মানে তুমি উন্মুক্ত রাজনীতি করো কিন্তু রাজনীতি করবা না, ছাত্রদল বলবা না, শিবির বলবা না, কিন্তু পারপাস সাব করবা শিবিরের রাজনীতি দিয়ে। সেইটা থেকেই সমস্যার সূত্রপাত, মারামারি হলো সেখানে। আজকে দেখলাম ঈশ্বরদীতে একই জিনিস, আমার কাছে ছবি আছে, জয় বাংলা বলে যেমন আওয়ামী লীগ হামলা চালাতো হেলমেট পরে, ওই একই হেলমেট আছে কিন্তু স্লোগান পাল্টিয়েছে, নারায়ে তাকবীর বলে হামলা চালাচ্ছে। এর মধ্যে উপসর্গ হলো কি, সেটা হলো ব্যক্তি তারেক রহমান তার পরিবারকে ঘিরে যেসব অশ্রাব্য নোংরামি। আপনি বলেন তো বিএনপি ছাত্রদলের কোন ছেলেটা ডক্টর শফিকুর রহমান এবং তার পরিবারকে ঘিরে অশ্রাব্য নোংরামি করছে? হ্যাঁ, উনি বলবেন যে সাদা শকুন এটা সেটা বলে, এটা নির্বাচনের আগে একটা সময় ছিল যখন এই উত্তাপ ছিল। এখন কেন আপনি শ্রদ্ধাভাজন রাজনীতিবিদদের নামে অসভ্য পোস্ট করবেন, কার্টুন করবেন, এগুলো করবেন? তো এগুলো করে কি করা হচ্ছে? নার্ভের পরীক্ষা করা হচ্ছে। সেই নার্ভের পরীক্ষা দিতে যেয়ে কোথাও কোথাও উত্তেজনা হচ্ছে, এবং যেই ফেনোমেননটা আমরা দেখছি, জয় বাংলা বলে ছাত্রলীগ হেলমেট বাহিনী আক্রমণ করতে, এখন নারায়ে তাকবীর বলে হেলমেট বাহিনী শিবির আক্রমণ করছে। তো এটারও তো একটা বিহিত করা দরকার, মানে এটারও একটা লাগাম টেনে দরকার। আমি শেষ করি, গুপ্ত রাজনীতি যেমন যেটা নিয়ে গুপ্ত সুপ্ত নিয়ে যেটা আলাপ হচ্ছে, এখন এই যে শাহবাগে যে এই দুইটা ছেলে মার খেলো, আমি তাদের মার খাওয়ার পক্ষপাতী না। আমি দেখলাম যে ছাত্রদলের রাকিব উনি যে তাদেরকে আবার উদ্ধার করছে, তাদেরকে হাসপাতালে পৌঁছে দিচ্ছে, বাট এই মার খাওয়াটাও আমি চাই না। কিন্তু এই দুইটা ছেলে দেখেন, এরা কি গুপ্ত না? এরা বলে ডাকসু, কিন্তু এরা তো শিবির। তো শিবির হচ্ছে নির্বাচিত 26 জনের মধ্যে 22 জন, আর বাকি 4 জন যে আছে অনির্বাচিত, এর মধ্যে একটা হচ্ছে যে মানে অশিবির, এর মধ্যে তন্নিছে মেয়েটা তো আলাদাই হয়ে গিয়েছে, আরেকজন সম্ভবত আছে, আমি নাম মনে করতে পারছি না এই মুহূর্তে। বাকি যে 2 জন, এরাও তো শিবিরের রিজার্ভ ভোটে নির্বাচিত, এবং শিবির ছাড়া এরা কোনোদিন চলতেও পারে নাই। তো শিবির যদি তুমি করো, সরাসরি শিবিরের রাজনীতি করো, কেন তুমি সাধারণ ছাত্র সেজে শিবিরের পারপাস সাব করছো, ডাকসু নেতা সাজছো? এইসব নানান অসন্তুষ্টি আছে। সেই অসন্তুষ্টির জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত জাতীয় রাজনীতির অন্যতম নিয়ামক শক্তি ছাত্র শিবির অ্যাড্রেস করছে এবং সহনশীলতার রাজনীতি করছে, ততক্ষণ পর্যন্ত এই রোগ নানান উপসর্গ জটটা দিয়ে বের হবে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এটা মাত্রা ছাড়িয়ে না যায়, এবং এখানে হানাহানি প্রাণহানি এগুলো হলে কিন্তু দেশ সত্যিই খুব বিপদের সম্মুখীন হবে। জি রাসেল ভাই, যেটি শাহেদ ভাই শেষের দিকে বললেন যে কেন একজন সাধারণ ছাত্র বা শিক্ষার্থী শিবিরের পারপাস সার্ভ করছে বাট নিজেকে পরিচয় দিচ্ছে তিনি সাধারণ শিক্ষার্থী, এটি কেন করতে হবে? তুমি যদি ছাত্র দল করো বা ছাত্র শিবির করো বা ছাত্র ইউনিয়ন করো, ছাত্র ফেডারেশন করো, করতেই পারে, কিন্তু সাধারণ ছাত্র সেজে কেন এই কৌশলটা নিতে হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে প্রশ্নটা করলেন সার্ভ করা, ধরুন আমি এই জামাতের পক্ষে কথা বলছি, কারণ আপনি যদি আমাকে বলেন আপনি জামাতে সার্ভ করছেন কিন্তু জামাতের পরিচয় দিচ্ছেন না কেন? শাহিদ ভাই বিএনপির পক্ষে কথা বলছে না, আপনি যদি আমাকে প্রশ্ন করেন শাহিদ ভাই আপনি বিএনপির পক্ষে কথা বলছেন কিন্তু বিএনপির পরিচয় দিচ্ছেন না কেন? আপনি তো বিএনপিকে সার্ভ করছেন। তার মানে কি সার্ভ করলেই আপনাকে আপনার পলিটিক্যাল পরিচয় না থাকলেও আপনাকে পরিচয় দিতে হবে? সার্ভ যে কেউ করতে পারে, আমিও করতে পারি, আমিও করতে পারি। আমি তাহলে তো আমার পরিচয় থাকবে আমি বিএনপি নেতা। এই যে রাশেদ খান আপনি দেখবেন সবসময় বিএনপি নেতা লেখা, যদি তার কোনো পোস্ট নেই কিন্তু লেখে বিএনপি নেতা। যদি সরাসরি করি তাহলে আমার নাম লেখা থাকবে যে আমি শাহিদ আলম বিএনপি নেতা বা আল মামুন রাসেল জামাত নেতা। আপনি তো আমার পেশাটাকে আমি মূল্যায়ন করি, আমি আমার পেশার পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে যে এই যে দুইটা ছেলে ওরা ডাকসুর যে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আপনি জোর করে তাকে শিবির নেতা বানাবেন, ছাত্রদল নেতা বানাবেন, সার্ভ তো অনেকেই করে। দেখেন, শব্দের রাজনীতি থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। শব্দের রাজনীতি 17-18 বছর আওয়ামী লীগ শব্দের রাজনীতি করেছে। আওয়ামী লীগ কাউকে যদি মারার প্রয়োজন হতো তখন তাকে শিবির জামাত ট্যাগ দেওয়া হতো।
আওয়ামী লীগ যদি কোন হুজুরকে মারার জন্য প্রয়োজন হতো তখন তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো। আওয়ামী লীগ যদি কাউকে নাজেহাল করার জন্য চেষ্টা হতো তখন তাকে রাজাকার ট্যাগ দেওয়া হতো। ট্যাগ দিয়ে দিয়ে আপনি দেখেন বিশ্বজিতের মতো ছেলেকে শুধুমাত্র শিবির ট্যাগ দিয়ে হত্যা করা বৈধ হয়ে গিয়েছে। কারণ তাকে হত্যা করতে হবে, সে বলছে আমি হিন্দু, কত হিন্দু শিবির। তার মানে এই শব্দের রাজনীতি, এই শব্দের রাজনীতি 17-18 বছর দেখেছি আমরা, কিন্তু আবারও সেই শব্দের রাজনীতি শুরু হয়েছে। কিন্তু একটা ছেলে পরিবেশটা নাই, এখন কথা হচ্ছে 5 শিবির, আমি আগস্টের পরে সেই ধরেন শিবির পরিবেশটা করে, এখন আর নাই। আপনি দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসে এখন যার যত জনশক্তি বেশি, যার যত ম্যান পাওয়ার বেশি, তার আধিপত্য বেশি ধরে। তাহলে একটা শিবির, সে কেন শিবির হয়েও সে শিবির পরিচয় দিবে না? আপনি যে হচ্ছে এই যে সাধারণ যারা আছে, যারা পছন্দ, যেমন 5টি ছাত্র সংসদ নির্বাচনে শিবির জয়লাভ করেছে, সাধারণ ছাত্ররা তাদেরকে পছন্দ করে দিয়েছে। এখন সাধারণ যারা পছন্দ করে ভোট দিয়েছে, আপনি যদি বলেন এদেরকে বলেন যে তোরা গুপ্ত শিবির, তাহলে এটা কি জাস্টিস করা হবে নাকি ইনজাস্টিস করা হবে? কারণ পছন্দ তো অনেকেই করতে পারে, পছন্দ তো অনেকে। এখন ছাত্র দলের বিষয়টা হচ্ছে, ছাত্র দল চায় তারা যে স্টাইলের রাজনীতি করে, শিবিরকে সে স্টাইলের রাজনীতি করতে হবে। কেন রে ভাই? ছাত্র দল হচ্ছে রাজনীতি হচ্ছে ব্যানার নির্ভর। কেউ কখনো নেতাও হয় নাই, কর্মীও হয় না, তারপরে লাগে সম্ভাব্য নেতা, সম্ভাব্য কর্মী। কেন? কারণ সে মনে করে ব্যানার রাজনীতিটা আমার জন্য, এটা হচ্ছে আমার পলিটিক্স। কারণ ব্যানার রাজনীতি আপনি দেখবেন যতগুলো ব্যানার পাবেন, পেস্টুন পাবেন, সব কোথায়? বাজারে। কেন বাজারে? আপনি কেন বাজারে? বাজারে ব্যবসায়ীদেরকে বুঝায় যে আমি হচ্ছে ছাত্রদলের নেতা, তোরা যে কোনো প্রবলেম আমার কাছে আসবি, আমার প্রবলেমের তোর কাছে যাবো। আপনাদের চাঁদাবাজিগুলো হয় কেন হয় জানেন? এই শুধুমাত্র ব্যানারের কারণে। আপনি ব্যানারের রাজনীতিটা বন্ধ করে দেন, দেখবেন 80% চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি ছাত্রদল ব্যানার লাগাবো, শিবিরকেও ব্যানার লাগাইতে হবে কেন? আমি ছাত্রদল ব্যানার লাগাবো, শিবিরকে একই স্টাইল পলিটিক্স কেন করতে হবে? প্রত্যেকের রাজনীতি আলাদা। আপনি দেখেছেন যে চট্টগ্রামে যেটা হয়েছে, চট্টগ্রামে গুপ্ত লেখার কারণে কিন্তু প্রত্যেকটা আলাদা, গুপ্ত লেখার কারণে কিন্তু সংঘর্ষ হয় নাই। গুপ্ত লেখার কারণে গুপ্ত যখন লিখেছে, ওই সিটি কলেজের সভাপতি নিজে গুপ্তের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছে, সে ছবি তুলে সে এটাকে ফেসবুকে দিয়েছে। এটা নিয়ে কোনো রিয়েকশন হয়নি। রিয়েকশনটা হয়েছে যখন শিবিরের বিভিন্ন ব্যানার, আপনি জানেন ওই কলেজটা হচ্ছে ছাত্রদল এবং ছাত্রলীগ অধ্যুষিত কলেজ। সে কলেজে শিবিরের সভাপতি তারা বিভিন্ন পেস্টুন ব্যানার লাগিয়েছে, শিবিরের বিভিন্ন শুভেচ্ছা জানিয়ে ব্যানার লাগিয়েছে, ছবি সম্বলিত না, শুভেচ্ছা জানিয়ে, যে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সেই ব্যানারগুলো ছেঁড়া হয়েছে। পরবর্তী তারা গিয়েছে অভিযোগ দেওয়ার জন্য, সে অভিযোগ দিতে গিয়েছে, সেখানে আক্রমণ করা হয়েছে। এখন কথা হচ্ছে শিবির, এরপরে শিবির কেন ডিফেন্স নিয়েছে, শিবির কেন ডিফেন্স নিয়েছে, এই জন্য এখন অপরাধ হয়ে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে, সেখানে তো গুপ্তের জন্য কোনো হয়নি, গুপ্তের জন্য সংঘর্ষটা তো হয়নি। আপনি দেখেন আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহমুদ একটা ডাকসুর সদস্য ছিল, সে হচ্ছে তার ফেসবুক আইডিটা দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান নিয়ে একটা বাজে একটা পোস্ট হয়েছে, যে কোনো একটা আইডি থেকে, বট আইডি থেকে। সে আইডিটাকে সেখানে মাহমুদের, আমি আপনাকে স্ক্রিনশটটা আপনাকে দেখাই। স্ক্যানার রিউমার যারা স্ক্যান করে তারা বলেছে এটা ছিল ভুয়া। দেখেন আমি আপনাকে দেখাই, আপনার যদি মিডিয়ার জন্য সুবিধা হয়, দেখেন এডিটেড স্ক্রিনশট যদি দেখার সুযোগ হয়, এডিটেড স্ক্রিনশট মূল পোস্টকারীর এখানে মাহমুদের জায়গাটা মাহমুদকে এখানে বসিয়ে দিয়েছে, কোনো ধরনের তদন্ত ছাড়া মাহমুদকে খোঁজা শুরু করেছে ছাত্রদল মারার জন্য। অথচ তার ফেসবুক আইডিতে এটা নেই, এই পোস্টটা নেই, খোঁজা শুরু হয়েছে। পরবর্তীতে ডাকসুর নেতারা গিয়ে, এই জুমা সহ ডাকসুর এই যে জোবায়ের এবং এরা গিয়ে শাহবাগ গিয়ে জিডি করতে গিয়েছে আত্মরক্ষার জন্য। সেখানে গিয়ে থানার ভিতরে তাকে যেভাবে মারা হয়েছে, আমরা ছাত্রলীগকে মনে করে দেয় আমাদেরকে, নুরুকে যেভাবে মারা হয়েছে সেভাবে আজকে তাদেরকে আঘাত করা হয়েছে থানার ভিতরে। আপনি প্রত্যেকটা মিডিয়া দেখেন, আপনি কালের কণ্ঠ ডিরেক্ট আপনার এই পোস্ট ছাপিয়েছে যে থানার ভিতরে তাকে আক্রমণ করা হয়েছে। এখন কথা হচ্ছে, আপনি থানার মধ্যে যদি কেউ নিরাপদ না থাকে, এটা তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে জানেন, প্রথমে যেটা আমি আমাদের সরকারের, বর্তমান সরকারের যে ব্যর্থতাগুলো আছে, এই যেমন জুলাই সনদ, এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করা, এই যে গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, এই যে বিদ্যুতের সমস্যা, এগুলো ঢাকতে ছাত্রদলকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এবং ছাত্রদলকে মাঠে নামিয়ে দিতে আমরা কিন্তু দেখেছি, আপনি দেখেছেন এই একটা ভিডিও, আপনার একটা ছবি সে করেছে, তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা করেন, আপনি নিজ হাতে আপনি এই নিয়ে নিবেন তার বিরুদ্ধে। জি, এই যে রাসেল ভাই যেটি বললেন যে শব্দের রাজনীতি, আগে আওয়ামী লীগের সময় শিবির ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে যাকে তাকে হত্যাযোগ্য করা হতো, মেরে ফেলা হতো, সেগুলো থেকে তো আমরা বের হয়ে আসতে পারছি না এখন পর্যন্ত। ওকে, এটা যেটা বলছে, তো সেটা যদি বের হয়ে না আসতে পারি তাহলে কার দোষ? একটা হইল যে যেই ধরনের রাজনীতি তারা করছে, এটাকে কি বলে আপনার, আমি একটা ছবি আপনাকে দেখা, আমি যে বললাম যে একই জিনিস,
এইটার দেখেন ওই হেলমেট ঠিকই আছে, হ্যাঁ, হেলমেট কারা পরতো, কারা পরে কোপাকুপি করতো, হেলমেট এবং এই যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে পাবনাতে আক্রমণ হচ্ছে। এখন আপনি আওয়ামী লীগ ছাত্রলীগের কালচার ফিরিয়ে আনবেন, আবার আপনি বলবেন যে নিষ্পাপ সাজবেন, সেটা তো খুবই মানে স্ববিরোধিতা। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? একটা ফালতু ছাগলের 3 নম্বর বাচ্চা, পঞ্চগড়ের এক রাজনীতিবিদ, যার জন্মই হয়েছে জিয়াউর রহমান তার বাবাকে মৃত্যুদণ্ড থেকে ক্ষমা করার পরে, ক্ষমা করেছেন 81-তে, তার জন্ম হয়েছে 84 সালে। এইরকম একটা অর্বাচীন জিয়াউর রহমানের সন্তানকে কুলাঙ্গার বলে গালি দেয় এবং সেটা জামায়াতের ইন্ধনে হয়। জামায়াতের আমির এইটার জন্য দুঃখ প্রকাশ করেন নাই যে না, আমাদের অ্যালায়েন্সের একজন রাজনৈতিক কর্মীর এইভাবে কথা বলা উচিত না, বরঞ্চ তার পক্ষ নিয়ে কথা বলেছে। এখন এই অর্বাচীনটা যেই শব্দ ব্যবহার করেছে, সেই শব্দ পলাতক শেখ হাসিনা ব্যবহার করত, বলেছে, আপনারা হিস্ট্রি রেকর্ডে। তো এখন উনি যদি কুলাঙ্গার হয় তাহলে তো জনগণ ওনাকে প্রত্যাখ্যান করতে, সেটা না করে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে। এখন উনি কি আরেকজনকে, ওই অর্বাচীনকে কুলাঙ্গার বলবে, কিংবা পাল্টা রাজনীতিবিদকে কুলাঙ্গার বলবে? কেন আমরা শব্দের রাজনীতি কেন করছি? এই বাংলাদেশে তো এগুলো আমরা কবরে দিয়েছি যে না, আমরা সুস্থ ধারার রাজনীতি করব, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, নয়া বন্দোবস্তের রাজনীতি করব। সেখানে কেন এই ধরনের অশ্রাব্য, অশ্লীল কথাবার্তা হবে? কেন হিজাব নেকাব পরে, কেন মুখে উচ্চারণ করা যায় না এইসব শব্দ আমরা আনবো? কেন সভ্য সমাজের প্রচলিত প্রতিবাদের জায়গা ছেড়ে আমি কেন এডিটেড পিকচার দিয়ে রাষ্ট্রপ্রধান তার পরিবারকে জড়িয়ে কথা বলবো? তো এগুলো তো মনে হয় প্রকাশ্য ইন্ধন হচ্ছে কোথা থেকে, এবং এটা হচ্ছে যে ইগনোরেন্স হ্যাজ কনসিকুয়েন্স। এইটা জামায়াত ইসলাম এবং যারা এই রাজনীতিটা করছে তারা কন্টিনিউয়াসলি তারা ইগনোর করছে যে না, এই সমস্যাটা, আমি যে বললাম জ্বর কোনো রোগ না, জ্বর অন্য রোগের লক্ষণ। তো এই যে মারামারি অস্ত্রগুলো হচ্ছে কেন? ইটস বিন গোয়িং অন ফর ফিউ ডেজ। এবং রাষ্ট্রপ্রধান, দুঃখিত, সরকার প্রধানের তরফ থেকে আমরা দেখছি যে এটা অর্থাৎ মিনিমাইজ করার একটা চেষ্টা অব্যাহত আছে। আজকে খুব দেখলাম সংসদে বিরোধী দলীয় নেতাও ওনারা বলেছেন যে আমাদের 5 সদস্যের একটা কমিটি করে দেন, আপনারা করেন, আমরা জ্বালানি সংকট মিলে এই মুখের তিতা আমরা মিশাই ফেলি, বরঞ্চ সুন্দরবনের মধু আমরা প্র্যাকটিস করি। সেটা বলছেন, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে টপ থেকে এটা এস করার চেষ্টা হচ্ছে, কিন্তু ফর লাস্ট 2-3 উইকস রাজনীতিতে যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমার ধারণা এই উত্তেজনাটা তারই একটা ফলাফল। এবং আমি আশা করি ফর গড সেক, ফর কান্ট্রিজ, কি বলে, এইটা আমাদের দেশের জন্য, আমি আশা করি যে সবাই সহনশীল আচরণ করবে এবং এগুলো বন্ধ করবে। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ হোক, নাহলে এইটা যদি পাওয়ার পলিটিক্স কেউ করতে চায় তাহলে তো আমি খুব জোর গলায় বলতে পারি, ঢাকা শহর কেন, বাংলাদেশে জামায়াত ইসলাম যখন বলল তারা এই সব নির্বাচনে জয়ী হবে, তারা 68টা আসনে জয়ী হওয়ার পরে তারা যে দাবি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, একটা আসন, ইউ নেম একটা আসন, যে আসনে তারা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে যে না, আমার ভোট জালিত হয়ে যাচ্ছে। আজকে নির্বাচনের আগে জামায়াত এবং শিবির, এনসিপি মিলে ক্যাম্পাসে যে মবের রাজনীতি আমরা দেখেছি, দৌরত্ব দেখেছি, যে হায়নার মতো আচরণ তাদের আমরা দেখেছি, জাতীয় নির্বাচনে একটা আসনে প্রতিরোধ করতে পারেনি। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় কিংবা ছাত্র প্রতিষ্ঠানে জামায়াত ইসলামের প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা নাই। যদি তারা পাওয়ার প্র্যাকটিস করতে পারে, এটা হুমকি হইতে পারে, কিন্তু দ্যাটস রিয়েলিটি। সো আমি আশা করি যে তাদেরও বোধোদয় হবে যে নো, এইভাবে চলবে না। যদি আমরা ওইদিকে যাই, এটা দেশের জন্য ভালো হবে না। জি, এটা যদি সব পক্ষে বুঝে তাদের রিয়েল গ্রাউন্ড শক্তিটাকে মেপে, তাহলে ভালো হবে। আর যদি হুঙ্কার দিয়ে কাজ করতে চায় তাহলে তো সেটা আমরা, এটার দায়িত্ব সবাইকে নিতে হবে। জি, রাসেল ভাই, আমরা ছাত্রদলের অনেক নেতাই বারবারই বলে থাকেন যে 5 আগস্টের পরে যে দেখেছি যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে যারা, তারাই পরে দেখা গেছে যে তারা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত, এমনকি ছাত্রদলের পোস্টে ছিল, তাদেরকে পরে আত্মপ্রকাশ করে দেখা গেছে যে তারাও শিবিরের নেতার সঙ্গে যুক্ত। তো আপনি একটা দলকে সাপোর্ট করতেই পারেন বা একটা দলের পারপাস সার্ভ করতেই পারেন, তাহলে ভিন্ন একটা রাজনৈতিক দলে গিয়ে ঢুকে সেখান থেকে কেন করতে হবে? দেখেন, আমার কাছে মানে ওনাদের ভাষ্য, এর আগে প্রধানমন্ত্রী বলেছেন যে 20% গুপ্ত আছে নাকি তাদের দলে। আমার কাছে মনে হয় সামনে মানে বিএনপি তার ছায়া দেখলে ভয় পাবে, মনে হবে যে আমার পাশে কে বসে আছে, আমি কার সাথে সংসার করছি, এখনই পাচ্ছে। হ্যাঁ, ছায়া দেখতে ভয় পাবে, মানে এটা ওনাদেরকে গুপ্ত জিনিসটা
ওনাদেরকে এত ভয়ঙ্কর করে নিচ্ছে, ওনারা সামনে ওনার ছায়া দেখলে ভয় পাবে যে আমার পাশে কে বসে আছে। কেন আপনি এই শিবিরকে আমি বললাম না, আপনি যখন আমাদের কোর্টে সবসময় বলে যে 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 জাজটা হচ্ছে আপনার ধরেন দাড়ি টুপি রাখে, যে জাজটা হচ্ছে সবসময় সিনিয়রদেরকে প্রাধান্য দেয় না, সবসময় ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করে, তখন বিএনপির ভাইরা আমাদেরকে বলে উনি তো জামাতের। কেন? ভালো মানুষ হলে জামাতের, গোশ না খেলে জামাতের, ভদ্র হইলে জামাতের। এখন কথা হচ্ছে কেউ যদি ভালো কথা বলে আপনি তাকে যদি বলেন যে জামাত শিবির, কিন্তু অনলাইনে তো হবে না। অনলাইনে তো আমরা দেখেছি যে আপনি যে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটি দেওয়ার পরে মাত্র 90 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 35 জন পেয়েছে হচ্ছে পোস্ট এই কি বলে ছাত্রলীগের পোস্টে ছিল। এবং কি আমি বলতে আপনাকে বললাম আরো বেশি পেত, কারণ ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটির বেশিরভাগই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 7, 8, 9 সেশন, যখন মোবাইলে তো অ্যাভেলেবল ছিল না। যদি এদের সেশন তো 15, 16, তাহলে আপনি প্রত্যেককে এদেরকে বিভিন্ন ব্যানারে ছাত্রলীগের ব্যানারে পেতেন। কারণ কি আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি শেষ করছি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিছিলগুলো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় 17-18 বছর মিছিলগুলো দেখেন, 5 জন 6 জন ব্যানার ধরার লোক ছিল না। আর এখন মিছিলগুলো দেখবেন 300, 400, 500, কোথা থেকে আসলো? এরা এতদিন কোথায় ছিল? এরা যদি 5-6 জন, আপনি যখন হরতাল হতো, অবরোধ হতো, 5-6 জন, 7 জন, 8 জন, 10 জনের বেশি নামতো না। তাহলে এখন শত শত কোথা থেকে আসলো? এরা কোথায় ছিল? আপনি ফরিদপুর মেডিকেল কলেজে 70 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে, তার মধ্যে বেশি সবাই ছিল ছাত্রলীগের। পরবর্তীতে বলা হলো না এরা ছাত্রলীগ বাধ্য হয়ে করেছে, পরে পুরো কমিটিটা স্থগিত করা হয়েছে। তাহলে আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? আপনি শুধুমাত্র সাদিক কাইমের একটা মিছিলে তার একটা ছবি পেয়েছেন, সে কি পোস্টেড ছিল? কে এই যে আপনি যে যাকে মনসুরা, যে মেয়েটাকে আপনি এমপি বানালেন সংরক্ষিত আসনে, সে মনসুরা তো শোভনের সাথে ছবি আছে। তার মানে কি আপনি কি বলবেন যে শোভনের সাথে? এবং কি গতকাল আমি একটা ভিডিও দেখেছি, ইডেন কলেজের এক ছাত্র দলের নেত্রী প্রতিবাদ করে গালি দিয়ে বলছে যে শোভনের, মানে খুব বাজেভাবে শোভনের সাইডে থাকা ব্যক্তি এমপি হয়ে গেল, আর আমরা এত ত্যাগ কোরবান করে আমরা কি হলো? তার মানে কি? তার মানে আপনাকে তো গুপ্তটা ডিফাইন করতে হবে। আমি তো আপনাকে বারবার বললাম গুপ্তটা একটা ন্যারেটিভ হিসেবে দাঁড়িয়েছে, যে আপনাকে চাচা বলে, চাচা দল আপনাকে চাঁদাবাজের দল বলে। এখন আপনি এটাকে বাঁচার জন্য কি করেন? বিপরীতে একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে। সেটা কি? সেটা আপনি এতদিন ছিল রাজাকার তো তার খাচ্ছে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি স্লোগান আসার সময় ভিডিও দেখছিলাম, রাজাকারের এই বাংলা ঠাই নেই, কথা পাকিস্তান চলে যা। এটা তো আগের 17-18 বছর ছিল। এই একটা শিবির জবাই কর, আমি আপনাকে ভিডিও দেখাতে পারবো। আজকে স্লোগান হয়েছে তো জবাই কর আর জেলে বর, এই দুইটার মধ্যে পার্থক্য কি? জবাই কর এটা ছাত্রলীগ করতো কথায় যে জবাই কর, আর স্লোগান ছিল জেলে বর, এটা ছিল 5 আগস্টের পরবর্তী স্লোগান। কিন্তু আবার ছাত্রদল সেম স্লোগানটা আবার নিয়ে আসছে, রাজাকার সেম স্লোগান। রাজাকার তো একটা প্রতিবাদের ভাষা ছিল, এই জন্য আর রাজাকার বলতে পারেন না। মানে আপনার নতুন শব্দ লাগবে, নতুন ন্যারেটিভ লাগবে, যেটা নিয়ে আপনার রাজনীতি করতে হবে। কি? সেটা হচ্ছে গুপ্ত। আপনি নিয়ে আসেন গুপ্ত, কথায় গুপ্তর ডিফাইন আসলে করতে হবে, যেটি রাসেল ভাই বলছেন। না, গুপ্ত ডিফাইনটা করতেই হবে। আপনি মানে আপনার স্রষ্টা আপনাকে অ্যাডাপ্টেবিলিটি দিয়েছে নিজের পরিচয় রেখে অন্যের রাজনীতি করার, আমাকে তো অ্যাডাপ্টেবিলিটি দেয় নাই। সাদিক কায়েম জয় বাংলা স্লোগান দিয়েছে, আমার স্নেহের ছোট ভাই। ফরহাদ জয় বাংলা স্লোগান দিয়েছে, ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল, প্রথম আলো রিপোর্ট হয়েছে। উনি তো বললেন যে ছাত্র দলের যদি অন্য কমিটিগুলো প্রকাশ হতো, ছাত্র দলের তো অল কমিটি প্রকাশিত, এবং একটা কমিটি তো নাই যে অপ্রকাশিত। 7 বছর পর একটা কমিটি দেয়, ঠিক আছে। ছাত্র শিবিরের গত 15 বছরের কমিটি প্রকাশ করার জন্য ছাত্র দল কতবার বলছে যে এটা আমরা জানতে চাই। নো, ওটা করা যাবে না, কারণ করলে দেখা যাবে যে আজকের বেশটা, আমি নাম বলবো না, অনেকেই ছোট বড় ভাই আছে, প্রতিষ্ঠিত আইনজীবী আছে, ছাত্র শিবির থেকে আসছে, দেখা যাচ্ছে এরাও শিবিরের ছাত্রলীগের রাজনীতি করছে এক সময়, ইটস প্রুভেন। সো এই জন্য তো ওপেন রাজনীতি করতে হবে, এবং এই ওপেন রাজনীতির দাবিটা তো শুধু ছাত্রদল একা করছে না। আপনি দেখবেন ছাত্র 9 দফার যে ঘোষক বলা হয় আব্দুল কাদের স্পষ্ট বলছে, মামা ভাতে বলছে ওপেন রাজনীতি করতে হবে। সো ওপেন রাজনীতিটা করতে দোষ কোথায়? নাকি তারা ভাবছে যে তাদের আবারও গুপ্ত হয়ে যেতে হবে, মানে আবারও লুকিয়ে ফেলতে হবে নিজেকে? তো ওই যে বললাম, স্রষ্টা তাদের এমন অ্যাডাপ্টেবিলিটি দিয়েছে যে মুহূর্তের মধ্যে পরিচয়, ওই যে গিরগিটের মধ্যে রং লুকিয়ে ফেলে সে ক্ষমতাসীন জোটের সাথে চলে যায় এবং তার টিকে থাকার লড়াইটা সে শুরু করে। তো এখন তো ওই ভয় নেই, শেখ হাসিনা নেই, কেন আমাকে ওই ভয়টা জিয়ে রেখে আমাকে লুকিয়ে রাখতে হবে? আমি কেন ওপেন হই না? এটা হলো একটা বড় বিষয়। এখন
ও আরেকটা বিষয় যেটা হলো, আমি এই আলোচনাটা বেশিক্ষণ থাকতে চাই না, কিন্তু যেটা হলো যে দেখেন এগুলো বললে ইনজাস্টিস হবে। মনসুরার কথা যেটা বললো, মনসুরা ইজ ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট ক্যারেক্টার যাকে আমরা দেখছি যে ওপেন ফাইট, যে দ্য ওয়ার হ্যাজ বিগান ডিক্টেটর। আপনি দেখান শিবিরের কোন নেতা 5 আগস্টের আগে পরে মানে এইভাবে নিজেকে একবারে স্পষ্টভাবে বলছে যে না, দ্য ওয়ার হ্যাজ বিগান ডিক্টেটর? নাই। আমরা যা দেখছি সেটা হলো 5 আগস্টের পরে, এমনকি আমরা অন্যদেরকেও দেখছি 5 আগস্টের পরে। আমার কথাও বলেন, আমি গত 14 বছর ধরে আমি কথা বলতেছি, একদিনের জন্য তো আমার গলা কেটে ফেললেও কেউ আমার মুখ থেকে জয় বাংলা স্লোগান বের করতে পারে নাই। তা আমি কেন সহ্য করব যে জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার রাজনীতি করেছে, এখন যদি সে বলে যে আমি বিপ্লবের সবচেয়ে বড় স্টক হোল্ডার, এবং আমি যে 15-16 বছর বাইরে থেকে আমি গুলির মুখে, রক্তের মুখে, হামলার মুখে রাজনীতি করলাম, আমি তোমার এই হ্যাডাম কেন মেনে নিব? সো এই জন্যই কথা হচ্ছে যে কিন্তু গুপ্ত রাজনীতিতে রাজনীতি কৌশল হিসেবে গুপ্ত থাকাটা কি কোনো অপরাধ? যেহেতু রাসেল ভাই বলতেছিলেন যে ছাত্র শিবিরের পরিচয় দিলে তো তাকে তখন মেরে ফেলা হতো। না, এখন আমার মেরে ফেলার রাজনীতি তো আমরা পেছনে ফেলে এসেছি। আপনি বলেন 5 তারিখের পরে একটা রাজনৈতিক সহিংসতায় আমরা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা, সেভাবে একটা হিন্দু নির্যাতিত হয়েছে কিনা? বাংলাদেশের সব নির্বাচনের পর তো হিন্দু নির্যাতিত হয়, তাই না? আমরা তো নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আগাচ্ছি, যে এখানে সহনশীলতা, পারস্পরিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবির আমাদের লিডারশিপে বসবে, এটা জীবনে কোনোদিন আমরা কল্পনা করছি না, স্বপ্ন দেখছি। তারা সেটা করছে, তারা তাদের ইচ্ছে মতো চালাচ্ছে সবকিছু, হল দখল হয়েছে, তাই না? তো এইগুলো তো আমরা পেছনে ফেলে আসার প্রত্যয়ে আমরা রাজনীতি করছি। কেন এখনো আমাকে এই পেছন ফেরে? তার মানে দেয়ার ইজ সামথিং যেটা খুবই দুর্ভিসন্ধিমূলক, যে এই নিজের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগকে আমরা যেটা দেখেছি যে না, এটা খুব ভালো টাচুট, যে না, এটা ভালো হয়েছে যে না, তারা আমাদের রাজনীতিতে এখন ওইভাবে নাই সক্রিয়। কিন্তু ওই গুপ্ত রাজনীতির কারণে ভেতর থেকে যেমন উই পোকার যে ঘর, যেটা সব খেয়ে ফেলে, স্ট্রাকচার খেয়ে ফেলে, আপনার মনে হবে এটা একটা সুন্দর স্ট্রাকচার, কিন্তু গুপ্ত যে কাঠের ভিতরে রয়ে গেছে তো পরিচয় লুকিয়ে, ও যখন খেয়ে ফেলবে, স্ট্রাকচার নড়বড় হয়ে যাবে, তখন একটা বড় ধাক্কা দিলে পড়ে যাবে। তো এখন পরে বিএনপি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যে পরিচয় লুকিয়ে যে রাজনীতি, সেটা তো স্ট্রাকচারের জন্য, বাংলাদেশের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি। সেই কারণেই এই পরিচয়ের বয়ানটা, এই বিতর্কটা শেষ হওয়া ভালো। ফর গড সেক, আপনারা বেরিয়ে আসেন, আলোতে আসেন, আপনাদের আর কেউ ক্ষতি করবে না, আপনাদের আর কেউ নির্যাতন করবে না। কিন্তু ওই যে সাধারণ ছাত্র সেজে মানে শিবিরের পারপাস সাফ করা, শিবিরের রাজনীতি করা, অশ্রাব্য গালিগালাজ করা, একজনের নামে 250-500 বট আইডি করে গালাগালি দেওয়া, এবং অন্যদেরকে কি বলে ডিমিন করা, ওয়াই? একটা সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসতে সমস্যা কি আমাদের? জি, রাসেল ভাই, তাহলে লাস্টের যে বক্তব্যটা শাহেদ ভাইয়ের, যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বট আইডি খুলে চরিত্র হরণ করা, নানা রকম বিষয়গুলো আমরা দেখছি যে 5 আগস্টের পরে সবচেয়ে বেশি অভিযুক্ত করা হয় ছাত্র শিবির বা জামায়াতের নেতাকর্মীদের, এবং সেটি বরাবরই এই জামায়াত এবং ছাত্র শিবির তারা অস্বীকার করে আসছে। আর আরেকটি বিষয় হচ্ছে নিজের পরিচয় লুকিয়ে আসলে রাজনীতি করা, এটি দুরভিসন্ধিমূলক কিনা, যে পরিস্থিতি আবার খারাপ হলো, আমরা আবার আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। দেখেন, আপনার এই যে এইগুলো তৈরি করে, বিভিন্ন ছবিগুলো তৈরি করে বা ফটো কার্ড তৈরি করে, এটা কি বিপরীত পক্ষ থেকে আমরা দেখি না? এই যে মার্জিয়া আপা, তিনি একজন এমপি, সংরক্ষিত আসনে এমপির জন্য হয়েছেন, ওনার একটা ছবি ড্যাফোডিল ইউনিভার্সিটি একটা লেকচার দিচ্ছেন, ওনাকে জিন্স প্যান্ট পরিয়ে সব জায়গায় ছড়ানো হয়েছে। এটা কি? এটা অবশ্যই ঘৃণ্য। আপনি সিরাজগঞ্জে এই সিরাজগঞ্জের একটা ঘটনা, যে জামাতের একজন নেতা নাকি বলেছেন যে আওয়ামী লীগের যারা পুরুষরা চলে গেছেন তাদের স্ত্রীরা হচ্ছে আমাদের জন্য গনিমতের মাল। একটা ছবি বানিয়ে হাজার হাজার শেয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহারিন আপার মতো ব্যক্তি এটা শেয়ার করে, এটা উনি এই টকশোর মধ্যে বলেছেন, পরবর্তীতে ওনার বিরুদ্ধে মামলাও হয়েছে। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম একটা টকশোতে, যে আপা আপনি এটা করলেন, বলে যে আমি হাজার হাজার শেয়ার হয়েছে, আমি দেখেছি, এই জন্য আমি এটা বলেছি। তার মানে কি হাজার হাজার শেয়ার কি এক পক্ষ থেকে হচ্ছে? সব দিক থেকে তো হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বললাম না, আপনার একই সেম জিনিস। আপনি একটা আইডি দেখলে, আইডি একটা প্রোফাইল পিকচার, শিবিরের প্রোফাইল পিকচার আছে বা জামাতের নেতৃত্বের প্রোফাইল পিকচার দিয়ে কেউ এত বাজে গালি দিবে কখনো? এগুলো কি বট আইডি না? এগুলা দিয়ে কোনো জাস্টিফিকেশন ছাড়া, কোনো ধরনের স্ক্যানিং করা ছাড়া আপনি যদি এটা নিয়ে যদি আপনি মন্তব্য করেন, তাহলে কি দাঁড়ায় এটা?
খুব দুঃখজনক বিষয়। এরপরে দেখেন সাহেব একটা কথা বললো যে রাজনৈতিক সহিংসতা হয়নি। রাজনৈতিক সহিংসতা, প্রথম সহিংসতা হয়েছে শেরপুরে উপজেলা জামাতের সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। প্রথম ছাত্র হত্যা হয়েছে তেজগাঁও কলেজে, নির্বাচনের আগে প্রথম তেজগাঁও কলেজে ছাত্র হত্যা হয়েছে। এবং আজকে যুগান্তর রিপোর্ট আপনি দেখেছেন, মার্চ মাসে 317 জন হত্যা হয়েছে, তারপরে ফেব্রুয়ারিতে 250 জন। মানে আপনি বলবেন সহিংসতা হচ্ছে না? সহিংসতা হচ্ছে। এই যে ছাত্র দল প্রত্যেকটা জায়গায় পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, কেন? হলগুলো দখলে নিতে হবে আবার। কারণ প্রত্যেকটা 5টা বড় বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ছাত্রদের প্রতিনিধিরা নেতৃত্ব দিচ্ছেন, এটা ওনাদের সহ্য হচ্ছে না। এই জন্য পায়ে পা দিয়ে ওনারা ঝগড়া করছেন। গুপ্ত লিখছেন যে শিবির কেন রিয়েকশন করছে না। আপনি কলেজে দেখেছেন গুপ্ত লেখার পরে শিবির কেন রিয়েকশন করছে না, তাদের মাথা খারাপ হয়ে গেছে। রিয়েকশন কর, তোদের তো গুপ্ত লিখেছি আমি। মানে আপনি যদি বলেন গুপ্ত লিখলে শিবির চেপবে কেন? মানে আমি যদি আপনি একটা এই প্রোগ্রামে শুধু একজন ইউনো বলেছেন যে আপনারা চাঁদাবাজদেরকে আপনারা সুযোগ দিবেন না, সেখানে একজন দাঁড়িয়ে প্রতিবাদ করছে বিএনপি নেতা, কেন বলেছেন চাঁদাবাজ? তার মানে কি? এখন আপনি যখন কাউকে কোনো শব্দ অ্যাড্রেস করবেন, আপনি যখন খাম্বা বলবেন, তখন তো আমরা একদিকে অ্যাড্রেস করে বিএনপি নেতারা, কিন্তু আপনি খাম্বা শব্দটা সাধারণ শব্দ আমাদের কাছে। কিন্তু এটা যখন একটা ন্যারেটিভ তৈরি করে, তখন আপনি গায়ে লাগবে। কিন্তু গায়ে লাগার পরেও শিবির কিন্তু রিয়েকশন দেখায়নি। এখন এরপরে পায়ের উপর পা দিয়ে আচ্ছা, আমি প্রত্যেকটা জায়গায় একটা ভালো সংবাদ দিয়ে শেষ করি। শেষ না, আমি এই যে লিখছেন শাহবাগ থানায় যাচ্ছে আসুন, আমাদের একজন মবস্টার লিখেছেন, উনি আসার পরে যে মাইর খাচ্ছেন সেই মাইরটা ঠেকাচ্ছেন আবার ছাত্র দলের একজন শিপন। হ্যাঁ, একদম স্পষ্ট শিপন ওই পেছনে যে হুমকি দিয়ে বললো থানায় যাচ্ছে আসুন, ও হ্যাডাম দেখায় যখন মার খাচ্ছে তখন ছাত্র দলের শিপনই কিন্তু তাকে আবার থামাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এখন আমি আপনাকে শুধু মায়ের ভিডিওটা দেখাই, নুরুর যেভাবে নুরুকে আঘাত করেছে, পা দিয়ে চড়তেছে, দেখেন আপনি, দেখেন এটা থানার ভিতরে, এটা থানার ভিতরে, এটা আপনি দেখেন। এরপরে দেখেন আপনার স্লোগানটা আমি বলেছি যে শিবির দর জবাই এই করে, আপনি দেখেন স্লোগানটা শোনেন, দেখেন দেখছেন ধরে জবাই। এটা কাদের স্লোগান? এটা খুবই এটা কাদের স্লোগান? এটা আজকে দেশটার নিউজ, দেখেন আপনি, খুবই আপত্তিজনক। মানে কাদের স্লোগান? এটা আমরা নিব না। এটা এখন কথা হচ্ছে, কিন্তু আমি আবার বললাম যে হ্যাডাম দেখাইতে শাহবাগে চল, তারপরে যে মারকে আবার লুকিয়ে ফেলা। শাহবাগে তো তারা গিয়েছে জিডি করার জন্য, আইনকে সম্মান করে তারা জিডি করার জন্য গিয়েছে। মানে আপনি দেখেন আজকে প্রথম আলো চট্টগ্রামের সংঘর্ষে কিরিঝাতে ছিলেন ছাত্রদল নেতা, সে ছাত্রদল নেতাকে যখন বলা যে সে বলে যে আমি তো শিবির ফেলে দিয়েছে এই জন্য কিরিশটা আমি হাতে নিয়েছি। কিরে ভাই, জায়গায় পোল্টি ভাই। আগে তো সোশ্যাল মিডিয়ার যোগ ছিল না, আমাদের এলাকা বলে মরণ্যার হিরোইনের কোনো বিচার নাই, মানে একটা কথা বলে ফেরত যায় কোনো বিচার নেই। সোশ্যাল মিডিয়া আছে, আপনি কিরিজ নিয়ে মুভ করছেন আর আপনি বলেন যে শিবির ফেলে দিয়েছে এই জন্য এটা নিয়ে আমি মুভ করছি। কিরে ভাই, জায়গা পোল্টি। আমার মনে হয় একটা জিনিস আমাদের একমত হওয়া উচিত, রাসেল যেহেতু আছে এখানে, আমিও আছি, আই বিলিভ উই হ্যাভ আ লিটল বিট ইনফ্লুয়েন্স আর কি তারও এবং আমাদের কথারও। আপনি কি দলের কাছে আবেদন করবেন কিনা যে দল হিসেবে জামায়াত ইসলামের এরকম ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া উচিত, যে তাদের যে গুপ্ত এবং বট আইডির যে রাজনীতি এবং গালাগালি অশ্রাব্য শব্দ চয়নের, এটা তো ইজ কন্ট্রারি টু ইসলামিক ভ্যালুজ এবং এটা যায় না। তারপর কোনো নারীকে দেখলে তাকে তার চরিত্র হনন করা, এটা করা, এটা তো ইসলামিক ভ্যালুজের এগেনস্টে। আপনারা দলীয়ভাবে এটার কোনো এডুকেশন প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা জামায়াতকে বলবেন কিনা যে না, শিবিরের যারা আছে অথবা জামায়াতের যারা সমর্থক গোষ্ঠী আছে যারা এই মুনাফিকি বট আইডির মধ্য দিয়ে এগুলো করে, ইট শুডন্ট বি কন্টিনিউড, মানে এই ধরনের কোনো ন্যাশনাল অ্যাপ্রোচ করা উচিত। আমি প্রথমত কথা বলি, জামায়াত শিবির একটা আদর্শিক সংগঠন এবং ওনাদের যে সিলেবাস আছে, আপনি সিলেবাস যদি দেখেন, ধরে শুধু আদর্শিকতা শেখানোর জন্য ধরে শেখানো হয়। এখন যদি কেউ পোস্টেড বা তাদের যে ম্যান পাওয়ার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের মধ্যে থেকে যদি কেউ করে, তাহলে কোনো সুযোগ নেই তার থাকা, ছাত্র শিবির জামাতে থাকার কোনো সুযোগ নেই। যারা, আমি বলবো না নেই, কিছু আছে যারা কোনো পোস্টেড না, কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে না। শিবিরের যে স্ট্রাকচার আছে, সদস্য সাথী যে স্ট্রাকচার, জামাতের যে স্ট্রাকচার আছে, রোকন, তারপরে হচ্ছে তাদের যে স্ট্রাকচারের মধ্যে পড়ে না। এবং আমি মনে করি যেটা অপরাধ, এটা সবার জন্য অপরাধ, জামাতের জন্য যেমন অপরাধ, এটা বিএনপির জন্য অপরাধ। আপনি দেখেছেন মোনামি আপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাকে নিয়ে কি পরিমাণ নোংরামি হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের সাথে ছবি দিয়ে বাজে এআই ভিডিও তৈরি করে কি নোংরামি হয়েছে। এটা শিক্ষক, উনি যে আমাদের কোনো পোস্টেড ব্যক্তি না, শুধুমাত্র ছাত্র এই ইলেকশনের সময়, ডাকসুতে ইলেকশনের সময় একটা প্রতিবাদ স্বরূপ একটু দাঁড়িয়েছিল, এই জন্য ওনাকে কি পরিমাণ নোংরামি, উনি বাধ্য হয়ে পরবর্তীতে মামলা করতে গিয়েছিলেন ডিবি অফিসে।
তার মানে নোংরামি কি হচ্ছে না? জি, নোংরামি কি হচ্ছে না? আমরা কি একেবারে শেষের দিকে চলে আসছি, যেটা জামাত শিবিরের যারা স্ট্রাকচারের মধ্যে থাকে তারা এসব কর্মকাণ্ড করে না, এটি রাসেল ভাই বললেন। হ্যাঁ, তো তার মানে স্ট্রাকচারের বাইরে যারা আছে তাদেরকে লাইসেন্স দেওয়া আছে, না, না, সমর্থক তারা সমর্থক কিন্তু আপনি তো তাদের মধ্যে কন্ট্রোল করতে পারবেন না। আপনি আপনার যে জনশক্তি আছে, এই জনশক্তিকে আপনি কন্ট্রোল করতে পারবেন, বহিষ্কার করতে পারবেন, কিন্তু আপনার জনশক্তি না, আপনি তাকে কিভাবে কন্ট্রোল করবেন? কন্ট্রোল করতে আপনি করতে পারবেন না। এটা সব দলের একই অবস্থা, সব দলের একই অবস্থা। এইটা করার জন্যই তো আমার লাগবে ওই যে গুপ্তর সলিউশনটা লাগবে, যে আমি যতক্ষণ না খুঁজে বের করছি যে তুমি জামাত শিবির, ততক্ষণ বলছো আমি সাধারণ নাগরিক, সাধারণ ছাত্র, কিন্তু কাজ করছো জামাত শিবিরের। ওইখানেই তো আমি তো বললাম জ্বর কোনো রোগ না, জ্বর হচ্ছে রোগের পেছনে আরেকটা বড় রোগ আছে। এই যে অস্থিরতা দেখছেন, এটা কোনো রোগ না, রোগের পেছনের উপসর্গটা হচ্ছে যে তোমার সুশৃঙ্খল রাজনীতি, সুস্থ রাজনীতি, পরিচয়ের রাজনীতি। এবং এটাকে কি বলে, আমি অপরাধ করে প্রমাণিত একদম ইনভেস্টিগেশন করে যখন আমি সামনে এনে বলছি না তুমি শিবির, তখন বলছে আচ্ছা আমি শিবির, কিন্তু তার আগ পর্যন্ত যে লুকিয়ে রাখার যে রাজনীতি, এই জায়গায় ওষুধ দিতে হবে। রাসেল আপনি মানেন আর না মানেন, এই জায়গায় ওষুধ দিতে হবে, না হলে জ্বর কিন্তু বাড়তেই থাকবে। এটার ওষুধ কি তাহলে? এটা দলীয়ভাবে জামাতকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, ধরেন তাদের এই ওপেননেসকে, তারা তো তাদের গণতন্ত্রের বাইরে অনেক কাজ করেছে, এই নির্বাচনে করেছে না। আজকে যে জামায়াতের নারী কর্মীরা টকশোতে এসে হিজাব ছাড়াই কথা বলছে, মানে হিজাব সহ চেহারা দেখিয়ে, এটা কি আপনি 2 মাস 5 মাস আগে কল্পনা করেছেন কখনো? জামায়াত ইসলামীর রাজনীতির ব্যানারে একজন হিন্দু নির্বাচন করবে কল্পনা করেছেন কখনো? জামায়াত ইসলামী তাদের লোগো থেকে দিন প্রতিষ্ঠার ফেলে দিবে কল্পনা করেছেন কখনো? তারা তো স্ট্রাকচারের বাইরে এসে তারা রাজনীতি করছে। একজন বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে স্পিকার লিডারশিপ মেনে তারা রাজাকারের দল হয়েও তারা সংসদে তারা সম্মান করে কথা বলছে, বিকজ দে আর ট্রাইং টু বি আ মডারেট পলিটিক্যাল পার্টি। তো সবই করছেন আপনি, কিন্তু আপনার গুপ্ত রাজনীতির ন্যাচার আপনি এখনো কেন ওই মানে আছে না, যে ধরেন একটা প্রবাদ আছে না, যে চিল যত উপরেই উঠে তার নজর থাকে ভাগাড়ে, কারণ ওখানে দেখে যে সে মৃত গবাদি পশু খেতে পারে কিনা। তো জামাত তো উপরে উঠতেছে আস্তে আস্তে, তোমার নজর কেন ভাগাড়ে থাকবে? আপগ্রেড ইয়োরসেলফ, বি ওপেন পলিটিক্যাল পার্টি। সার্ভ তো আমাদের নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, উনি তো সার্ভ করেছেন, তার মানে কি উনি গুপ্তের মধ্যে ছিলেন? ওটা ভিন্ন বিষয়। এই যে 3 জন সংরক্ষিত আসনের মহিলা এমপি পাচ্ছি, এই আওয়ামী লীগের এই ছিল, এটা কি বলবেন যে আওয়ামী লীগের মধ্যে গুপ্ত বিএনপি ছিল? উনি তো সার্ভ করছেন। এই যে তামিম ইকবাল 3 আগস্ট গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করে আসছেন, আজকে বিসিবি সভাপতি হয়েছেন, আপনি কি বলবেন যে তখন গুপ্ত ছিল? আপনি যদি সার্ভিং মানে কেউ সার্ভ করছে না, আপনি যদি সার্ভ করছে, সার্ভ করে বলে আপনি যদি তাকে ডিফাইন করেন, তাহলে তো সম্ভব না। এটা দুইজনকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।